আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশ মালা দিবে বিএনপি। এরপর জানিয়ে দিব, যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের। এদিকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং হেফাজতে ইসলাম। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে-এর দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই। ডক্টর ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হল দেশ ও সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন। ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা জানত তারা কি চায়। তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে। নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দিবে বিএনপি। ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তার জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। আজ ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে রয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিদেশি বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। তবে স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র ভেসে যাবে বলেও উল্লেখ করেছেন সালাউদ্দিন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, বিএনপি এমনটাই চায় মন্তব্য করে সালাউদ্দিন আরও বলেন, সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই। সবার অধিকার এক, সবাই বাংলাদেশি। যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দর্শকদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি কোটি টাকাও দিয়েছেন। তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও। তবুও ভারতে পালানোর মিছিল থামছে না। এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পয়রাবারও। অভিযোগ আছে, ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন। যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দর্শকদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরেই 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর
যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ। এছাড়া 7 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর মেয়র নাসির উদ্দিন, সাবেক মেয়র আশরাফুল আলম সহ আরও অনেকেই। এদের বেশ কয়েকজন ইতিমধ্যেই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পোর্টখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। তাদের কেউ কেউ পোর্টখালীর দালাল সর্দার হিসেবে পরিচিত নাসিরের সহায়তা দেশ ছাড়তে সক্ষম হন বলে জানা যায়। অনেক আগে থেকেই ঘাটটি ধূরপ্রাচের অন্যতম ঘাট হিসেবে পরিচিত। এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও কলরোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকে ভারতে ঢুকেছেন। আওয়ামী লীগের লোকজনকে সীমান্তের ওপারে সহায়তা করছেন কুখ্যাত ভারতীয় দালাল গৌতম দাস ও বাবুরাম। দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর। কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কি অভিযোগ আছে তা যাচাই বাছাই করব। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনে অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1989 সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি। তার নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়। 1996 সালের 12 জুনের নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুলতান মনসুর বিজয়ী হন। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর একাদশ সংসদ নির্বাচনে রাজনীতির নানা সমীকরণে ড কামাল হোসেনের নেতৃত্বে জোটগত লড়াইয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যদের মতোই। মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন হেফাজতে ইসলাম এবং ড শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল নিজ ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান। ওই পোস্টে বলা হয়েছে, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ড মাহমুদুর রহমান এর ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। আশ্চর্য, আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। জামায়াত ইসলামের আমির পোস্টে আরও বলেন, তিনি স্বৈরাচার শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছেন। অবশেষে দেশ থেকে বাধ্য হয়েছেন। জনাব মাহমুদুর রহমান, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কারণ আপনি একজন বীর। এদিকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এই নিন্দা এবং প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও বলেন, এটা অবিশ্বাস্য যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় বানোয়াট সাজায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে স্ব-উদ্যোগে নির্বাহী আদেশ বলে ফৌজদারি কার্যবিধির 401 এর উপধারা 1 অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সম্মানে নতুন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত। কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমি মনে করি। সরকার এর দায় এড়াতে পারে না। তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর শাসক ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক
ইমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে উপর্যুপরি জেল, জুলুম ও নির্যাতনের এক পর্যায়ে তিনি দেশ থেকে বাধ্য হন। আজকের এই মুক্ত বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে জেলে যেতে হলো। স্বাধীন বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। সরকারকে এর জবাব দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, অবিলম্বে নির্বাহী ক্ষমতা বলে মাহমুদুর রহমানের মুক্তি দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।